আজ আমরা মেটালের সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা হলো হিট ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করব। এই হিট ট্রিটমেন্টটা করব অফ এ প্লেন কার্বন স্টিলস। প্লেন কার্বন স্টিলের হিট ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করব। তাহলে এই আলোচনা শুরুর আগে হিট ট্রিটমেন্ট কী এবং এটা ইটস পারপোজটা কি পারপোজ এটা ব্যবহার করা হয় সেটাকে নিয়ে আমরা জানব। দ্য প্রপার্টিজ অফ স্টিল ডিপেন্ড আপন ইট কম্পোজিশন অ্যান্ড ইটস স্ট্রাকচার। প্রপার্টি অর্থাৎ স্টিলের প্রপার্টি এবং কম্পোজিশন স্ট্রাকচার মানে বলছে স্টিলের প্রপার্টি ডিপেন্ড করে কার উপরে? স্টিলের কম্পোজিশনের উপরে এবং স্টিলের স্ট্রাকচারের উপরে। তাহলে যে কোনো স্টিলের প্রপার্টি ডিপেন্ড করে কম্পোজিশনের উপরে এবং স্টিলের স্ট্রাকচারের উপরে। এই দুটো হলো মেন ইম্পর্টেন্ট। দ্য প্রপার্টি ক্যান বি চেঞ্জ টু considerable extent by changing either its composition or its structure। অর্থাৎ যে কোনো স্টিলের তার প্রপার্টি চেঞ্জ করা যায় কিসের মাধ্যমে? বাই চেঞ্জিং আইদার ইট কম্পোজিশন চেঞ্জ করে অথবা এর স্ট্রাকচারটা চেঞ্জ করে এর প্রপার্টি চেঞ্জ করা যায়। দ্য স্ট্রাকচার অফ স্টিল can be changed by heating করে আমরা স্ট্রাকচার চেঞ্জ করা যায়। অর্থাৎ স্ট্রাকচারটাকে চেঞ্জ করা যায় কিভাবে? স্টিলে হিট করে, এবং এই হিটিংটা করতে হবে পার্টিকুলার টেম্পারেচারে, অ্যান্ড দেন অ্যালাউ ইট টু কুল অ্যাট এ ডেফিনিট রেট। অর্থাৎ একটা নির্দিষ্ট রেটে এই স্টিলটাকে ঠান্ডা করতে হবে এবং পার্টিকুলার টেম্পারেচারে হিট করতে হবে। অর্থাৎ কোনো স্টিলের স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে একটা পার্টিকুলার টেম্পারেচারে তাকে হিটিং করার পরে ধীরে ধীরে একটা ডেফিনিট রেটে কী করতে হবে? ঠান্ডা করতে হবে। তাহলে যে কোনো স্টিলের স্ট্রাকচার চেঞ্জ হয়। দ্য প্রসেস অফ চেঞ্জিং দ্য স্ট্রাকচার চেঞ্জ করার প্রসেস এবং দাস চেঞ্জ দ্য প্রপার্টি অফ স্টিল। এই স্টিলের প্রপার্টি চেঞ্জ করার যে স্ট্রাকচার চেঞ্জ করার যে প্রসেস সেটা হলো বাই হিটিং অ্যান্ড কুলিং। হিট প্রয়োগ করে এবং কুলিং করে। ইট ইজ কল্ড হিট ট্রিটমেন্ট। তাহলে এটাকেই বলা হয় হিট ট্রিটমেন্ট। তাহলে হিট ট্রিটমেন্ট সম্বন্ধে ক্লিয়ার একটা আইডিয়া হলো সবার। স্ট্রাকচার টাইপ অফ স্ট্রাকচার অফ স্টিলের স্ট্রাকচার কটা? স্টিলের স্ট্রাকচার এখানে 3 রকম। একটা ফেরাইট স্ট্রাকচার, একটা হলো ইউটেকটয়েড স্টিল পারলাইট স্ট্রাকচার, একটা ফেরাইট অ্যান্ড সিমেন্টাইট একটা স্ট্রাকচার, পারলাইট স্ট্রাকচার অ্যান্ড সিমেন্টাইট।
তাহলে এই তিনটে কিন্তু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইসের ক্রস সেকশনাল। দ্য স্ট্রাকচার অফ স্টিল বিকাম visible when a piece of the metal is broken। যখন একটা মেটাল স্পিড ব্রোকেন হয়ে যাবে, ভেঙে যাবে, তখন কিন্তু এই স্ট্রাকচার, স্টিলের স্ট্রাকচারটা আমরা ভিজিবল দেখতে পাবো। সেটা কোনো মাইক্রোস্কোপিক কোনো যন্ত্রের সাহায্যে বা ভিজিবল দেখা যাবে, বা এমনি ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে বা নর্মাল জাস্ট ফিলিং করা। দ্য এক্স্যাক্ট গ্রেন সাইজ, এক্স্যাক্ট যে গ্রেন সাইজ অ্যান্ড স্ট্রাকচার ক্যান বি সিন থ্রু এ মাইক্রোস্কোপ, অর্থাৎ এক্স্যাক্ট গ্রেন সাইজ এবং স্ট্রাকচারটাকে আমরা দেখতে পাবো কার থ্রুতে? মাইক্রোস্কোপের থ্রুতে আমরা সেই স্ট্রাকচারগুলো দেখতে পাবো। ঠিক আছে, এখানে এবার কি হচ্ছে? দ্য স্টিল ইজ ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু ইটস স্ট্রাকচার, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয়েছে। দ্য স্টিল ইজ অ্যান অ্যালয় অফ আয়রন অ্যান্ড কার্বন। স্টিল হলো অ্যালয়, হলো কার্বন এবং আয়রনের অ্যালয়, বাট দ্য কার্বন কন্টেন in the steel does not excess 1.7%, অর্থাৎ কার্বন অর্থাৎ স্টিলের 1.7%-এর বেশি হবে না। ফেরাইট, এই ফেরাইট জিনিসটা কি? পিগ আয়রন অর স্টিল অফ 0% কার্বন ইজ ফেরাইট, অর্থাৎ 0% কার্বন যদি থাকে তখন তাকে ফেরাইট বলা হয়। which is relative soft and ductile but comparatively weak, অর্থাৎ এটার মধ্যে 0% যদি কার্বন থাকে, অর্থাৎ যেটা হলো পিগ আয়রন অথবা স্টিলের যদি 0% কার্বন থাকে তখন তাকে বলা হয় ফেরাইট ফর্ম। এটা which is রিলেটিভ সফট, এটা হলো সফট এবং ডাকটাইল বাট কমপ্লিটলি উইক, এবং এটা উইক হবে, সেই ফর্মটাকে বলা হচ্ছে ফেরাইট ফর্ম। তাহলে এখানে দেখো এই স্ট্রাকচারটা, মাইক্রো স্ট্রাকচারটা দেওয়া আছে, এখানে আমরা কিন্তু দেখতে পেলাম। এবার হলো সিমেন্ট স্টাইল স্ট্রাকচার। হুয়েন এ কার্বন এক্সিস্ট ইন স্টিল অ্যাজ কেমিক্যাল কম্পাউন্ড অফ আয়রন and carbon, it is called iron carbide, তখন তাকে আয়রন কার্বাইড or সিমেন্টাইট বলা হয়। The alloy is very hard and brittle but it is no strong, এটা হার্ড হবে, বিটেল হবে, কিন্তু এটা স্ট্রং নয়। কার্বন এক্সিস্ট যখন স্টিলে থাকবে, অর্থাৎ যখন 1.5% কার্বন থাকবে তখন সেটাই হলো সিমেন্টাইট। বলছে সিমেন্টাইট, দিস অ্যালয় ইজ হার্ড অ্যান্ড বিটেল বাট ইজ নট স্ট্রং, এটা কিন্তু স্ট্রং নয়। ঠিক আছে, এটার সিমেন্টাইটের আর একটা নাম হলো আয়রন কার্বাইড। এবার ইউটেকটয়েড অথবা ইউটেকটয়েড বা পারলাইট স্টিল কাকে বলে? 0.8% অথবা 0.84% কার্বন অফ স্টিলের মধ্যে 0.8% অথবা 0.84% যদি কার্বন থাকে কোনো স্টিলের মধ্যে, তখন তাকে ইউটেকটয়েড স্টিল বলা হয়। সেই ইউটেকটয়েড স্টিলটাকে আমরা বলবো পারলাইট স্টিল, তখন তাকে আমরা বলবো পারলাইট স্টিল। This is much stronger than the ferrite or cementite, অর্থাৎ সিমেন্টাইট অথবা ফেরাইটের তুলনায় এর কার্বন কিন্তু অর্থাৎ এর মোর
স্ট্রং কিন্তু মোর। এবার এই ইউটেকটয়েডটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো হাইপার ইউটেকটয়েড স্টিল, একটা হাইপো ইউটেকটয়েড স্টিল। হাইপার হাইপার ইউটেকটয়েড স্টিল যেটা মোর দেন 0.8%, 0.84% কার্বনের, তখন তাকে বলা হয় হাইপার ইউটেকটয়েড স্টিল, যেটাকে বলা হয় পারলাইট অ্যান্ড সিমেন্টাইট, পারলাইট অ্যান্ড সিমেন্টাইট বলা হয়। আর যেটা হাইপোইউটে অর্থাৎ 0.84%-এর কম কার্বন থাকে সেটাই হলো হাইপার ইউটেকটয়েড স্টিল। এটাই হলো পারলাইট অ্যান্ড ফেরাইট, পারলাইট অ্যান্ড ফেরাইট স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচার অফ স্টিল হোয়েন হিটেড যখন করা হয় স্ট্রাকচারের মধ্যে ব্যাপারটা কী হয় আমরা কিন্তু এটা একটু এখানে এই গ্রাফটাকে দেখে নিই। একটা দিকে রয়েছে কি টেম্পারেচার, একদিকে রয়েছে কার্বন পার্সেন্টেজ। এইটা হলো দেখো কতগুলো পয়েন্ট করা আছে। কার্বন কন্টেন্ট হিট ট্রিটমেন্ট করা আছে, সেখানে রেঞ্জে স্টিল রাখা আছে। দেখো 800 ডিগ্রিতে অস্টেন্টনাইট, ফেরাইট, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ এখানে 727 ডিগ্রিটা হলো লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার যে কোনো স্টিলের। আবার 800 ডিগ্রিটা হলো আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা কিন্তু আপার ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এই টেম্পারেচার দেখতে পাচ্ছি। যদি একটা কথা মনে রাখবে, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারে যে কোনো স্ট্রাকচার থাকে ফেরাইট অ্যান্ড পারলাইট স্ট্রাকচার থাকে, ফেরাইট আর পারলাইট স্ট্রাকচার থাকে। যদি এটা আপার ক্রিটিক্যালের অ্যাবোভ চলে যায়, অর্থাৎ যেটা লোয়ার ক্রিটিক্যালের অ্যাবোভ চলে যায়, তখন সেখানে দেখো এক্ষেত্রে কী হচ্ছে, অস্টেন্টনাইট, ফেরাইট, অস্টেন্টনাইট অর্থাৎ ফেরাইট স্ট্রাকচার এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এইটাই যদি থাকে, দেখো 900 ডিগ্রির অ্যাবোভে যদি চলে যায় তখন অস্টেন্টনাইট আর সিমেন্টাইট, এইটা হলো অস্টেন্টনাইট স্ট্রাকচার। এটা কিন্তু একটা জাস্ট স্ট্রাকচার, গ্রাফ করার পরে আমরা দেখতে পাই। এটা সম্বন্ধে একটু লেখা আছে, ইফ দ্য স্টিল ইজ হিটেড এ চেঞ্জ ইটস স্ট্রাকচার comes from 723 degree C. The new structure from is called austenite structure. এটা হলো austenite structure. নিউ স্ট্রাকচার যখন austenite structure, আর austenite is non magnetic। এই austenite যখন হয়ে যাবে সেটা কিন্তু ম্যাগনেটিক হবে না, ম্যাগনেটিক অর্থাৎ ম্যাগনেট দ্বারা আকর্ষণ হবে না। অর্থাৎ 723 ডিগ্রি, অর্থাৎ যদি স্টিলটাকে 723 ডিগ্রি টেম্পারেচার, তখনই কি চেঞ্জ শুরু হয়, যেই চেঞ্জ শুরু করলো মিনিমাম টেম্পারেচারে সেটাই হলো লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার। লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার, সেই টেম্পারেচারে একটা নতুন স্ট্রাকচার তৈরি হয়, সেটা অস্টেন্টনাইট। এই অস্টেন্টনাইট কিন্তু এখানে ম্যাগনেটাইজ নয়, অর্থাৎ ইফ দ্য হট স্টিল ইজ কুলেড স্লোলি যদি ঠান্ডা করা হয়, দ্য ওল্ড স্ট্রাকচার, ওল্ড স্ট্রাকচার রিলেটেড অ্যান্ড ইট উইল হ্যাভ ফাইন গ্রেইন উইথ মেক ইট ইজিলি মেশিনেবল, তখন সেটা ওল্ডের তুলনায় এটা হবে মেশিনেবল ইজিলি। ইফ দ্য হটেস্ট স্টিল ইজ কোল্ড র্যাপিডলি, দ্য অস্টেন্টনাইট চেঞ্জ ইট নিউ স্ট্রাকচার ইজ কল্ড, বলছে মারটেন্টনাইট। যদি আমি খুব তাড়াতাড়ি সেটাকে র্যাপিডলিভাবে সেটাকে চেঞ্জ হয় তখন মারটেন্টনাইট বলা হয়। দ্য স্ট্রাকচার ইজ ভেরি ফাইন গ্রেন, ভেরি হার্ড অ্যান্ড ম্যাগনেটাইজ। ইট ইজ extremely wear resistance and can cut other metal, অন্য মেটালকে কাটতে পারে এই প্রসেস থাকার জন্য।
হিট ট্রিটমেন্ট প্রসেস অ্যান্ড পারপোজ। হিট ট্রিটমেন্টের প্রসেস কি? Because steel undergoes change its structure on heat, iron and cooling, its property may be greatly বলছে altered by suitable heat treatment. The following are the various heat treatment and this process. বলছে হার্ডেনিং। এই হার্ডেনিং কি পারপোসে করা হয়? বলছে হার্ডেনিং এই কারণে টু অ্যাডেড কাটিং অ্যাবিলিটি, অর্থাৎ কাটিং অ্যাবিলিটিটাকে অ্যাড করার জন্য। 2 নম্বর ইনক্রিজ ওয়্যার রেজিস্ট্যান্স, ওয়্যার রেজিস্ট্যান্সটাকে ইনক্রিজ করার জন্য, কাটিং অ্যাবিলিটিটা বাড়ানোর। এই দুটো উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে এই হার্ডেনিং করা হয়। হিট ট্রিটমেন্ট এখানে টেম্পারিংটা কেন? টু রিমুভ এক্সট্রিম ব্রিটলনেস কজ বাই হার্ডেনিং টু অ্যান এক্সটেন্ট, অর্থাৎ বিটেলনেসটাকে, এক্সট্রিম বিটেলনেসটাকে রিমুভ করার জন্য কিন্তু এটা টেম্পারিং করা হয়। আর একটা ইনডিউস টাফনেস অ্যান্ড শক রেজিস্ট্যান্স, অর্থাৎ টাফ রেজিস্ট্যান্স এবং শকনেসটাকে ইনডিউস করার জন্য কিন্তু টেম্পারিং করা হয়। এবার অ্যানেলিং কেন করা হয়? টু রিলিভ স্ট্রেইন অ্যান্ড স্ট্রেস, অর্থাৎ স্ট্রেস স্ট্রেইনটাকে রিলিভ করার জন্য। তারপরে টু এলিমিনেট স্ট্রেন অ্যান্ড হার্ডনেস, অর্থাৎ এলিমিনেট করার জন্য হার্ডনেসটা কতটা এবং স্ট্রেনটা কত তাকে এলিমিনেট করার জন্য কিন্তু অ্যানেলিং করতে হয়। তারপরে টু ইমপ্রুভ মেশিনেবিলিটি, ইমপ্রুভ করার জন্য কিন্তু অ্যানেলিং করতে হবে। টু সফট দ্য স্টিলটাকে সফট করার জন্য কিন্তু অ্যানেলিং করতে হবে। নর্মালাইজিং কেন করা হয়? নর্মালাইজিং টু রিফাইন দ্য গ্রেন স্ট্রাকচার অফ দ্য স্টিলের গ্রেন স্ট্রাকচারটাকে রিফাইন করার জন্য কিন্তু নর্মালাইজিং করা হয়। এবার আমরা নেক্সট টপিক হলো, আমরা আগে শিখেছি যে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার এর উপর আমরা জানব নেক্সট ভিডিওতে। যাই হোক, আগেরটা ভালো করে দেখে নাও, নোট ডাউন করে নাও, তারপরে এই হিট ট্রিটমেন্ট, হিটিং অ্যান্ড কোয়াঞ্চিং স্টিল অফ ফর হিট ট্রিটমেন্টের করতে হিটিং কী এবং কোয়াঞ্চিং কী স্টিলের, এটা সম্বন্ধে জানতে গিয়ে আমাদের আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার ডিটেলস জেনে নেবো আজকে। তাহলে এই পর্যন্ত, নেক্সট দিন আমরা অন্য কিছু জানবো।